প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি দেশের এই করোনাকালীন অবস্থায় তুমি এবং তোমার পরিবারের সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। হয়তো খুব দ্রুত সব ঠিক হয়ে যাবে এবং আমাদের শিক্ষা প্রাঙ্গণ তোমাদের পদচারণায় মুখরিত হবে। তবুও দেশের এই সংকটকালীন অবস্থায় তোমাদের লেখাপড়ার যাতে ঘাটতি না হয়, সেজন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। যাই হোক, যেদিন সবকিছু ঠিক হয়ে যাবে সেদিন তোমাদের সাথে আবার সামনাসামনি দেখা হবে। আজকে না হয় ভার্চুয়াল ভাবেই তোমাদের সাথে আমার পরিচয়টা হোক। আমি নাসরিন সুলতানা, প্রদর্শক, আইসিটি বিভাগ, সরকারি শহীদ আব্দুল সালাম কলেজ, কালিয়া, নড়াইল। আজকে আমি তোমাদের আইসিটি বিষয়ে তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সবাইকে স্বাগতম। এখানে দেখো কিছু ছবি দেখা যাচ্ছে। যে ছবিগুলো দেখে তোমরা একটু হলে অনুমান করতে পারছো আমি কিসের ছবি দেখাতে চাচ্ছি। ছবিসমূহ আসলে কি নির্দেশ করে? এখানে দেখো কিছু আঙুলের ছবি, অর্থাৎ আঙুল দিয়ে হাতে ইশারা দিয়ে এখানে সংখ্যা বোঝাচ্ছে। কোথাও 2, কোথাও 1, কোথাও 4, এরকম। আবার এখানে আছে দেখো সংখ্যা লিখে প্রকাশ করছে 1, 2, 4, 6, 8। আবার এই পাশে দেখো এখানেও এই যেগুলো দেখতে পাচ্ছে এটা দিয়েও গণনার কাজ করা হয়। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয় সম্পর্কে যদি তোমরা ক্লাসটা করো তাহলে তোমরা কি কি শিখতে পারবে। এই পাঠ শেষে তোমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির ব্যাখ্যা করতে পারবে এবং সংখ্যা আবিষ্কারের ইতিহাস ব্যাখ্যা করতে পারবে। তাহলে আজকে আমাদের যে বিষয়ে আলোচনা হবে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি আলোচনার প্রথমেই আমরা জেনে নেব কিভাবে সংখ্যার আবিষ্কার হয়েছে, অর্থাৎ সেই আবিষ্কারের ইতিহাস সম্পর্কে আমরা একটু আলোচনা করব। মানুষ যখন অসভ্য বর্বর সমাজে বসবাস করত তখন কিন্তু সংখ্যা অর্থাৎ গণনার প্রয়োজনীয়তা অনুভব করেনি। যখন সভ্যতা শুরু হলো, অর্থাৎ সভ্য সমাজে যখন মানুষ বসবাস করতে শুরু করলো তখন থেকে এই সংখ্যা অর্থাৎ গণনার প্রয়োজনীয়তা অনুভব করলো। সভ্যতার শুরু থেকে মানুষ বিভিন্ন বিষয়ে গণনার প্রয়োজন বোধ করে। তখন মানুষ বিভিন্ন কাজে বিভিন্ন সামগ্রী যেমন দেওয়ালে দাগ কাটা, আঙ্গুল, কাঠি, ঝিনুক, রশি ইত্যাদি দিয়ে গণনার কাজ করত। আসলে এইভাবে কিন্তু গণনার কাজ সম্পূর্ণভাবে করা যায় না। মানুষ তখন বুঝতে পারলো এভাবে গণনার কাজ সম্পূর্ণ হবে না। তখন তারা কি করলো? তখন তারা বিভিন্ন চিহ্ন দিয়ে সংখ্যা গণনার কাজ শুরু করলো। দেখো এখানে কিছু ছবি আছে। যেমন দেখো এখানে 10 মানে একটা উল্টো ইউ এর মতো আছে, আবার 100 একটা সির মতো। যদি তখনকার সময় সি অর্থাৎ সি হলে আমরা বুঝবো তখন 100। আবার যদি কোথাও 1 লক্ষ লেখার প্রয়োজন হতো তখন একটা ব্যাঙের ছবি দিত। আসলে কি এইভাবে গণনা করা সম্ভব? এখন কিন্তু আমরা এই যে বর্তমান সমাজে এসে বুঝতে পারছি এটা আসলে আদৌ গণনা করা যায় না। তখনকার যুগেও মানুষ কিন্তু অনেকটা বুঝে গিয়েছিল, এই জন্য তারা প্রয়োজনের তাগিদে আরো কিছু করার চেষ্টা করলো, আরো আবিষ্কারের নেশায় তারা মেতে উঠলো। মানব সভ্যতার উন্নতির সাথে সাথে গণনা কাজে বিভিন্ন সাংকেতিক চিহ্ন, বর্ণ, সংখ্যা ইত্যাদি ব্যবহার করতে শুরু করে। খ্রিস্টপূর্ব 3400 সালে অর্থাৎ খ্রিস্টপূর্ব 3400 সালে সর্বপ্রথম হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি অর্থাৎ গণনার কাজ শুরু হয়। এরপর আবার রোমান সংখ্যা পদ্ধতি, মেয়ান সংখ্যা পদ্ধতিরও প্রচলন হয়, কিন্তু আসলে সেটাও মানুষের সমস্ত চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছিল না। তারপর ভারতবর্ষের আরব দেশে সর্বপ্রথম দশমিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ বর্তমান আমরা যে সংখ্যা পদ্ধতি নিয়ে গণনার কাজ করি সেটা প্রচলন শুরু হলো এবং তখন থেকেই দশমিক সংখ্যা পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত এবং সমাদৃত সারা বিশ্বে। এবার আমরা জানবো সংখ্যা কাকে বলে। সংখ্যা অর্থাৎ সংখ্যা পদ্ধতি কাকে বলে।
সংখ্যা পদ্ধতি কোনো কিছু গণনা করার জন্য প্রতীক অথবা চিহ্ন দিয়ে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে অঙ্ক বা ডিজিট। এই যে সংখ্যা, অর্থাৎ যে সংখ্যার জন্য এত চেষ্টা, সংখ্যা গণনা করার জন্য এত প্রচেষ্টা, এই সংখ্যা আবার ক্ষুদ্রতম একক হচ্ছে অঙ্ক বা ডিজিট, অর্থাৎ অঙ্ক বা ডিজিট দিয়েই সংখ্যা শুরু হয়। এখানে যেমন 567 সংখ্যাটি, 5 একটা অঙ্ক অথবা ডিজিট, 6 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, প্রত্যেকটি আলাদা 3টি অঙ্ক নিয়ে গঠিত, অর্থাৎ 5, 6, 7 এই 3টি অঙ্ক নিয়ে 567 সংখ্যাটি গঠিত। এজন্য বলা হচ্ছে সংখ্যা তৈরি করার ক্ষুদ্রতম প্রতীক বা প্রতীক হচ্ছে অঙ্ক বা ডিজিট। এখানে আমরা আরো একটু বিস্তারিতভাবে আলোচনা করছি সংখ্যা পদ্ধতি দিয়ে আসলে কি কি করা যাবে। এই যে সংখ্যা দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো। এখানে আমরা সংখ্যা পদ্ধতি কিছু নির্দিষ্ট অঙ্ককে নিয়ম মতো সাজিয়ে বিভিন্ন সংখ্যা পেয়ে যাব। যেমন আগেই বলছি যে কয়েকটি অঙ্ক মিলে একটি সংখ্যা গঠিত হয়, এরকম কয়েকটি অঙ্ক সাজিয়ে একটি সংখ্যা গঠন করব এবং সেই সংখ্যা দিয়ে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদির মাধ্যমে প্রয়োজনীয় গণনার কাজ সম্পন্ন করতে পারব। অঙ্ক দিয়ে সংখ্যা প্রকাশ করার পদ্ধতি। এখন আমরা আলোচনা করব অঙ্ক দিয়ে কিভাবে সংখ্যা প্রকাশ করা যায় সেই পদ্ধতি নিয়ে। প্রতিটি সংখ্যাকে র্যাডিক্স পয়েন্ট অর্থাৎ পয়েন্ট দিয়ে পূর্ণমান, ইন্টেজার এবং ভগ্নাংশ মান এই দুই অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্টেজার পূর্ণমান আর একটা হচ্ছে ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ মান, এই দুই ভাগে ভাগ করা যায়। পয়েন্টের আগের অংশটুকু হচ্ছে পূর্ণমান এবং পয়েন্টের পরের অংশ হচ্ছে ভগ্নাংশ মান। এখানে আমার একটু জেনে নেওয়া দরকার, কারণ পরবর্তীতে যখন আমি সংখ্যা পদ্ধতি রূপান্তর করব তখন দুটোর ক্ষেত্রে, পূর্ণমানের ক্ষেত্রে এক নিয়ম, ভগ্নাংশ মানের ক্ষেত্রে আর এক নিয়ম। এই জন্য আমাদের সংখ্যাটাকে ভাঙার যে নিয়ম, অর্থাৎ প্রথমে পূর্ণমানটা কিভাবে আসবে সেটা দেখে নিতে হবে, বুঝে নিতে হবে এবং পরবর্তীতে ভগ্নাংশ মানটা কিভাবে আসবে সেটাও বুঝে নিতে হবে। তাহলে আমরা বলতে পারি পূর্ণমান অর্থাৎ দশমিকের আগের অংশ হচ্ছে পূর্ণমান এবং পরের অংশ হচ্ছে ভগ্নাংশ মান। এখন পূর্ণমানের ক্ষেত্রে আবার কিছু গুরুত্বপূর্ণ অক্ষর অর্থাৎ গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। যেমন এখানে আছে 123, পূর্ণমান সংখ্যাটা আছে 123। 123 এর সর্ববামে অর্থাৎ সর্ববামে আছে এখানে 1, যেখানে এই একটা হচ্ছে এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট। এই সংখ্যার সবচেয়ে দামি যে বিটটা সেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ এমএসবি। এমএসবি সবসময় সংখ্যার বাম পাশে বসে, এমএসবি সবসময় সংখ্যার বামে বসে। এমএসবির পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট। এমএসবি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট বা অঙ্ক যা কোনো সংখ্যার বাম পাশে থাকে। আবার এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে 2, 5, এটা হচ্ছে 0.25 অর্থাৎ এটা হচ্ছে ভগ্নাংশ মান। ভগ্নাংশ মানের এই যে 5টা আছে, এই 5টা হচ্ছে এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অঙ্ক বা ডিজিট, অর্থাৎ সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অঙ্ক বা ডিজিট বসে সংখ্যার ডান পাশে আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক বা ডিজিট বসে সংখ্যার বাম পাশে। তাহলে এমএসবি আর এলএসবি কাকে বলে তোমরা অবশ্যই বুঝতে পারছো, এবং একটা সংখ্যাকে কিভাবে ভাঙা যায় একটা পয়েন্ট দিয়ে সেটাও তোমরা মোটামুটি একটু বুঝতে পেরেছো। পয়েন্টের আগের টুকু হচ্ছে পূর্ণমান এবং পরের টুকু হচ্ছে ভগ্নাংশ মান, এবং এমএসবি সংখ্যার বামে বসে এবং এলএসবি সংখ্যার ডানে বসে, এটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। সংখ্যা পদ্ধতির এবার আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। আসলে এতক্ষণ আমরা যে বিষয়ে আলোচনা করলাম সংখ্যা পদ্ধতি ইতিহাস নিয়ে, আবিষ্কারের ইতিহাস, সংখ্যা পদ্ধতি কাকে বলে। এবার আমরা জানবো সংখ্যা পদ্ধতি কত প্রকার, সংখ্যা পদ্ধতি কত প্রকার এবং কি কি। স্থানীয় মান বিবেচনায় সংখ্যা পদ্ধতি 2 প্রকার, পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি।
নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে বোঝায় যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান বিবেচনা করা হয় না। যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান বিবেচনা করা হয় না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন হায়ারোগ্লিফিক্স, এখানে তোমরা সংখ্যাগুলো দেখতে পারছো, প্রত্যেকটা এই যে দাগ দেওয়া যে আছে এর কোনো নিজস্ব মান নেই, এর কোনো স্থানীয় মান নেই। তাহলে এটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। অন্যদিকে পজিশনাল সংখ্যা পদ্ধতিটা সম্পূর্ণ নন পজিশনালের বিপরীত, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান বিবেচনা করা হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাইলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির বিপরীত তো, যেমন ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখানে আমরা দেখব যে আসলে স্থানীয় মান বিবেচনা করা, স্থানীয় মানটা কি? আমরা তো দেখলাম বা জানলাম যে যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান বিবেচনা করা হয় না সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান বিবেচনা করা হয় সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আমরা দেখব আসলে স্থানীয় মানটা কি। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান নির্ণয় করার জন্য তিনটি মান বা ডেটা দরকার। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান নির্ণয়ের জন্য তিনটি মান বা ডেটা দরকার। প্রথমটা অর্থাৎ 1 নম্বরটা হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান। 2 নম্বর ব্যবহৃত সংখ্যা পদ্ধতির ভিত্তি। 3 নম্বর সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান। এখন জানবো সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান। নিজস্ব মান সংখ্যা পদ্ধতির ভিত্তি এবং স্থানীয় মান। তাহলে সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে আমরা কি বুঝি সেটা আগে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি, কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ওই পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের সমষ্টি। যেমন দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, কারণ 10টি অঙ্ক নিয়ে, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক নিয়ে দশমিক সংখ্যা পদ্ধতি গঠিত। এজন্য দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। এরপর আসি সংখ্যা পদ্ধতির স্থানীয় মান। সংখ্যা পদ্ধতির স্থানীয় মান বলতে কোন সংখ্যার অবস্থানগত মানকে বলে। সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার প্রতিটি অঙ্কের অবস্থানগত মানকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। যেমন ডেসিমেল মান, এখানে একটা ডেসিমেল সংখ্যা আছে 1378। 1378 এ 3 এর এখানে দেখা যাচ্ছে যে 3 এর মান, 3 এর স্থানীয় মান 3 শতক, অর্থাৎ একক, দশক, শতক। 3 এর স্থানীয় মান 3 শতক। 7 এর স্থানীয় মান 7 দশক। 8 এর স্থানীয় মান 8 একক। আবার এই পাশে দেখা আছে 1 এর স্থানীয় মান একক, দশক, শতক, সহস্র। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান আছে। যেমন স্থানীয় মান আছে তেমন এর নিজস্ব মানও আছে। অর্থাৎ 3 এর এখানে 378, অর্থাৎ এইখানে এই 3 এর মান হচ্ছে 3 শতক, যদি বলি তার স্থানীয় মান 3 শতক। আবার যদি বলি এর নিজস্ব মান কত, 3, নিজস্ব মান 7, নিজস্ব মান 8, নিজস্ব মান 1। অর্থাৎ এখানে আমরা বলতে চাচ্ছি পজিশনাল সংখ্যা পদ্ধতি তিনটি বিষয়ের উপর নির্ভর করে। অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি তিনটে মান বা ডেটা থাকা দরকার। তার একটা হচ্ছে স্থানীয় মান, একটা হচ্ছে নিজস্ব মান, আর একটা হচ্ছে ভিত্তি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 ধরনের। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 ধরনের। যেমন আছে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো নিজস্ব মান নাই, কোনো স্থানীয় মান নাই, কোনো বেজ নাই, যে কারণে ওটা ওইখানেই শেষ। এ নিয়ে আমরা আর আলোচনা করব না। এবং পজিশনাল সংখ্যা পদ্ধতির আবার প্রকারভেদ আছে। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার। কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। পরবর্তী ক্লাসে আমরা আবার এই সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব।
ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আবার দেখা হবে। ধন্যবাদ।